ইস, তোমার ঠোঁট দুটো কিন্তু সেই স্বাদ, মন চায় সারা দিন তোর এই ঠোঁট দুটো চুষে চুষে খাই। আহ, কি মজা। আরে আপু, কি করছো তুমি? ছাড়ো আমাকে। তুমি তো আমার ঠোঁট দুটোর একদম বেহাল অবস্থা করে দিয়েছো। কেউ কি এরকম করে? এই তো, এইভাবে কেন বলিস বলতো? তোর ঠোঁট দুটো আমার অনেক ভালো লাগে, তাই তো সবসময় চুষে চুষে খেতে চাই। তুই কেন এমন করিস? তোর ঠোঁট দুটো সেই মিষ্টি। হ্যাঁ, সেই বলে বলে তো তুমি আমার ঠোঁট দুটোর কী অবস্থা করেছো সেটাই একবার দেখো। প্লিজ আপু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এবার তুমি আমাকে ছেড়ে দাও। এই দাঁড়া দাঁড়া, তোকে আমি কতবার বলেছি তুই আমাকে আপু বলে সম্বোধন করবি না। আমি তোর হবু স্ত্রী, আমাকে তুই নেহা বলে ডাকবি। আরে আপু, তোমাকে না বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার চাইতে বয়সে বড়। তোমাকে বিয়ে করলে বন্ধু মহলে আমি মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর সবচাইতে বড় কথা, আমি যথেষ্ট ইয়াং। তাহলে আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে কেন বিয়ে করব? তুই করবি না, তোকে করতে হবে, কারণ আমি তোকে বিয়ে করতে চাই। আর আমি চেয়ে পাইনি এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার জীবনে কোনো অপূর্ণতা নেই, কারণ তুমি বড় আব্বুর আদরের একমাত্র মেয়ে। তুমি বড় আব্বুর কাছে যখন মুখ ফুটে যেটা চেয়েছো, তখন সেটাই পেয়েছো। তবে এবার তোমার জীবনে অপূর্ণতা আসতে চলেছে, কারণ আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এই কথা বলে নীল নেহাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই নেহা আবার পিছন থেকে তার হাতটা ধরে ফেলে আর বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই সে নীলের বুকের উপর উঠে বসে আর নীলকে বলতে থাকে। এই শোন, তুই তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানিস আমি কোন একটা জিনিস নিজের করতে চেয়েছি আর সেটা নিজের না করে ছেড়ে দিয়েছি, এমনটা আজ পর্যন্ত হয়নি। আর এখন যেহেতু তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি আমার করে নিব, সেটা যেমন পরিস্থিতি হোক না কেন। আরে কি করছো তুমি? আমার বুকের উপর থেকে নামো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ নামো আমার বুকের উপর থেকে। আমি নামবো না তোর বুকের উপর থেকে। কি করবি তুই, সেটাই আমি দেখতে চাই। কি করার যোগ্যতা আছে তোর? তোকে তো আমি বলেছি তোকে আমি ভালোবাসি, আর তোকে আমি আমার করে পেতে চাই। কিন্তু তুই কেন আমার কথায় সাড়া দিচ্ছিস না কেন? তুই বারবার আমাকে অ্যাভয়েড করে চলেছিস। কি আছে তোর এই গার্লফ্রেন্ডের মাঝে যেটা আমার মাঝে নেই? দেখো আপু, তোমাকে আগে বলেছি আর এখনও বলছি, তুমি দয়া করে এসবের মধ্যে আমার গার্লফ্রেন্ডকে একদমই টানবে না। আমার গার্লফ্রেন্ড আমার জন্য পৃথিবীর সবচাইতে স্পেশাল একজন মানুষ। আমি চাই না তুমি তাকে নিয়ে কোনো কথা বলো, কারণ আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষটা সবসময়ই সবচাইতে বেস্ট আর স্পেশাল হয়ে থাকে। তোর কাছে তোর ভালোবাসার মানুষটা যেমন বেস্ট আর স্পেশাল, তেমনি আমার কাছেও আমার ভালোবাসার মানুষটা স্পেশাল। আমি আমার ভালোবাসার মানুষটাকে কোনোভাবেই হারাতে দিব না। তার জন্য আমাকে যাই কিছু করতে হয় আমি তাই করব, কিন্তু তারপরও আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করেই নেব। ভালোবাসা কখনোই একতরফা হয় না, সেটা তোমাকে বুঝতে হবে। রিমি আমাকে ভালোবাসে আর আমিও রিমিকে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তোমার মধ্যে সেটা নেই। এই বলে নীল নেহাকে কোনো রকমে নিজের বুকের উপর থেকে সরিয়ে দৌড়ে ওই রুম থেকে পালিয়ে নীলের রুমে চলে যায়। তখনই নীলের মা তার রুমে আসে আর তাকে বলতে থাকে। কি রে, কি ব্যাপার? কি হয়েছে? তোকে দেখলাম দৌড়ে নিজের রুমে আসতে। আম্মু, আমি এমন একটা সমস্যায় পড়েছি যে সমস্যা থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছি না। প্লিজ তোমরা আমায় হেল্প করো। কি সমস্যা হয়েছে? তুই নেহার কথা বলছিস? আমরা কি করব বল? আমার তো নেহাকে অনেকবার বুঝিয়ে বলছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। সে তো তোকে ভালোবাসে আর তোকে বিয়ে করতে চায়। এখন আমরা কি করতে পারি সেটাই বল। তোমরা কেন এই মাথা খারাপ মেয়েটাকে বুঝিয়ে বলছো না যে তাকে বিয়ে করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়? কারণ তাকে বিয়ে করলে আমার মান ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না। বন্ধু মহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাছাড়া সবচাইতে বড় কথা, আমি রিমিকে ভালোবাসি আর তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি। এখন সে কথা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আমি তো সেটা জানি। আমি বলি কি, একটা কথা শোন, তুই তোর বড় আব্বুর সাথে কথা বল।
তোর বড় আব্বুকে বিষয়টা বুঝিয়ে বল। তোর বড় আব্বু নিশ্চয়ই পারবেন নেহাকে বুঝিয়ে বলতে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আজকেই বড় আব্বুর সঙ্গে কথা বলবো আর সব কিছু বড় আব্বুকে খুলে বলবো। তারপর দেখি বড় আব্বু কি করে। অতঃপর নীলের আম্মু নীলের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। এদিকে সন্ধেবেলা যখন নেহার আব্বু বাড়িতে আসে, তখন নীল নেহার আব্বুর সঙ্গে কথা বলতে যায়। বড় আব্বু আসবো? হ্যাঁ, আয় না, আমার রুমে আসার জন্য অনুমতি নিতে হবে নাকি? চলে আয় ভিতরে, বস এখানে। বড় আব্বু, আসলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, যদি অনুমতি দাও তো তাহলে বলতে পারি। আরে বলে ফেল, এমন কেন করেছিস? ঝটপট বলে ফেল, তুই কি বলতে চাস? আসলে আমি নেহা আপুর ব্যাপারে কিছু বলতে চাই না। আপু ইদানিং যা শুরু করছে আমি আর সহ্য করতে পারছি না, তাই বাধ্য হয়ে তোমাকে বলতে এলাম। দেখো, সে আমার বড় বোন, আমি তাকে নিজের বোনের মতোই মনে করি, কিন্তু সে যা বিহেভিয়ার শুরু করেছে তাতে তো আমার ভালো লাগছে না। তুমি প্লিজ নেহা আপুকে কিছু বুঝিয়ে বলো। আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না, কি হয়েছে আমাকে খুলে বল, তারপর দেখি কি করা যায়। নেহা কি করেছে বল আমাকে। আমি তোমাকে কি করে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আসলে আমরা ভাই বোন, কিন্তু এরকমটা আমাদের মধ্যে হতে পারে না, তাই বাধ্য হয়ে তোমাকে বলতে এলাম। দেখো, তোমরা সবাই জানো একটা মেয়ের সঙ্গে আমি রিলেশনে আছি আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু নেহা আপু চায় আমি ওই মেয়েকে নয় তাকে বিয়ে করি। এটা কি করে সম্ভব বলো আমাকে? ও, এই ব্যাপার। এটা নেহাও আমাকে বলেছে। সে আমাকে বলেছে যে সে তোকে ভালোবাসে, সে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাছাড়া তুই তো জানিস আমরা কয়দিন আগে নেহার বিয়ের জন্য সম্বন্ধ করছিলাম, কিন্তু নেহা তখন ওই ছেলেটাকে বিয়ে করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। সে আমাকে বলেছে সে তোকে বিয়ে করবে কারণ সে তোকে ভালোবাসে। এগুলো কোন ধরনের কথা? তুমি প্লিজ আমাকে বলো, ভাই বোনের মধ্যে কখনো বিয়ের মতো সম্পর্ক হতে পারে? আমার দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব নয়। তোমরা সবাই মিলে প্লিজ নেহা আপুকে বুঝিয়ে বলো সে যেন এসব পাগলামো আর না করে। ঠিক আছে, আমি নেহাকে বুঝিয়ে বলবো, কিন্তু সে বুঝবে কি না সেটা আমি জানি না। কারণ এটা আমরা সবাই জানি নেহা এক কথার মানুষ। সে কখনো দ্বিতীয়বার কোনো কথা নিয়ে চিন্তা করে না। তার মাথায় যখন যেটা ঢুকে তখন সে সেটাই করে। তারপরও চেষ্টা করব। নীল তখন তার বড় আব্বুকে আচ্ছা ঠিক আছে এই কথা বলে তার বড় আম্মুর রুম থেকে বের হয়ে চলে আসে। নীল চলে যাওয়ার পর নেহার বাবা নেহাকে নিজের রুমে ডেকে পাঠায় আর বলে, নেহা, তুমি এখন বড় হয়ে যাও, ভালো মন্দ বুঝবার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। আশা করি সব তোমাকে খুলে বলতে হবে না। দেখো, নীল চায় না তোর সঙ্গে থাকতে, সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তাই বলছি কি তুমি নিজেই পথ থেকে সরে আসো। তুমি অন্য যে কাউকে পছন্দ করো, আমরা তার সঙ্গেই তোমার বিয়ে দেব। আমার তো নীলকেই পছন্দ, আর আমি নীলকেই বিয়ে করব। তোমরা যদি নীলের সঙ্গে আমাকে বিয়ে দিতে না পারো তাহলে আমি জীবনে বিয়েই করব না। আর এটাই আমার সিদ্ধান্ত। এখন তোমরা কি করবে সেটা তোমরাই ভেবে নাও। প্লিজ মামনি, এরকম পাগলামো করো না, কারণ নীল তোমাকে ভালোবাসে না। নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর ভালোবাসার জিনিসটা জোর করে কখনোই আদায় করা যায় না। তাই আমি তোমার বাবা হিসাবে তোমায় বলছি, প্লিজ তুমি এটা করো না, তুমি অন্য কাউকে বিয়ে করো। আব্বু, তোমরা সবাই খুব ভালো করেই জানো আমি যেটা একবার বলি সেটাই করি। আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আর নীলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। আমি আমার মনের কথা তোমাদের জানিয়েছি। এখন তোমরা কি করবে সেটা ভেবে নাও। নীলকে তো আমি কোনোভাবেই অন্য কারোর হতে দেব না। এটাই আমার শেষ কথা। নেহা তখন তার আব্বুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন সকালবেলা নীল যখন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই নেহা নিজের রুম থেকে নীলকে ডাকতে থাকে। এই নীল, নীল, কোথায় তুই? তাড়াতাড়ি একবার আমার রুমে আয় তো, একটু জরুরি দরকার পড়েছে। তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে, আমাকে ডাকছো কেন?
আমি এখন তোমার রুমে আসতে পারবো না, কারণ আমার ভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে গেছে। আমাকে এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে, তা না হলে আবার লেট হয়ে যাবে। আর তুমি এখনও বাসায় কি করছো? ভার্সিটিতে যাবে না নাকি? আরে তোকে না বললাম একবার আমার রুমের দিকে আসতে। আমি তো ভার্সিটিতে যাব, আর ভার্সিটিতে যাওয়ার জন্যই তৈরি হচ্ছি। তুই তাড়াতাড়ি একটু আমার রুমে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাচ্ছে। আমার জামার ভেতরে একটু বেঁধে দে না, আমি একা একা বাঁধতে পারছি না। আর জামাটা একটু টাইট হয়ে গেছে তো, তাই হাত ঘুরিয়ে পেছনে নিতে পারছি না। আমি পারবো না। তোমার জামার ফিতে বেঁধে দেওয়ার জন্য বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে, তুমি তাদের মধ্যে থেকে একজনকে ডেকে নাও। তুমি আমাকে কেন এই কাজ করার জন্য ডাকছো? নিজের ছোট ভাইকে ফিতে বেঁধে দেওয়ার জন্য ডাকতে তোমার লজ্জা করে না? এই, তোকে কতবার বলেছি আমি, তোকে আমার ছোট ভাই মনে করি না, আমার হবু হাজব্যান্ড মনে করি। আর হবু হাজব্যান্ডের কাছে এরকম আবদার আমি করতেই পারি, এতে দোষের কিছু দেখছি না। এখন তুই আমার জামার ফিতাটা বেঁধে দিবি কিনা সেটাই আমাকে বল। আমি পারবো না তোমার জামার ফিতা বেঁধে দিতে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি গেলাম। এই বলে নীল সেখান থেকে চলে যেতে চাইছিল, আর তখনই নেহা তার হাত ধরে টান দিয়ে ধরে ফেলে আর বলতে থাকে, এই, তোর এত বড় সাহস, তুই আমার কথা না শুনে এখান থেকে চলে যাচ্ছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে বল? সাহস আবার আমাকে কে দিতে যাবে? আমাকে আবার কারো সাহস দিতে হয় নাকি? হ্যাঁ, আমার যথেষ্ট সাহস রয়েছে। তাছাড়া তুমি যেটা বলছো সেটা তো করা আমার পক্ষে সম্ভব নয়, তাই অযথা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে ভার্সিটি যেতে হবে। আমার হাতটা ছেড়ে দাও। হাতটা কি আমি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি হিরো? এখন তোকে একটু আদর করব। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন ভালোই যায়। তাই আমি দিনের শুরুটাকে একটু ভালো করতে চাই। মানে এসব কি বলছো তুমি? তুমি আমার হাতটা ছাড়ো আর আমাকে যেতে দাও, তা না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করব। তোর যা ইচ্ছা তুই তাই কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ বাড়ির সবাই জানে আমি তোকে ভালোবাসি, তাই এই বাড়িতে কেউ কিচ্ছু বলবে না। এই বলে নেহা নীলকে নিজের কাছে টেনে নেয় আর আলতো করে তার ঠোঁট দুটোতে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তখনই নীল রেগে গিয়ে বলতে থাকে, এই, তোমার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? আমি একটা ছেলে হয়ে তোমায় অ্যাভয়েড করছি, তারপরেও কেন নির্লজ্জের মতো আমার পিছনে পড়ে আছো? আর সবচাইতে বড় কথা, আমি তোমার নিজের ভাই, নিজের ভাইয়ের সঙ্গে এসব করতে একটু তোমার রুচিতে বাঁধে না? অসভ্য নির্লজ্জ মেয়ে মানুষ একটা। তোমার লজ্জা কোনোদিন হবে কি না জানি না। এই বলে এক ঝটকে নেহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নীল সেখান থেকে চলে যায়। নেহা নিজের রুমে বসে বসে কান্না করছিল, আর তখনই রুমের সামনে দিয়ে যাচ্ছিল নীলের আম্মু। নীলের আম্মু সেটা দেখতে পেয়ে নেহার ভিতরের রুমে আছে আর নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এখনো এখানে বসে আছো আর কান্না করছো কেন? আমি কেন কান্না করছি সেটা তো সবাই জানে, তারপরেও আমাকে জিজ্ঞেস করো কেন? বলো। দেখো না ছোট আম্মু, আমি তোমার ছেলেটাকে ভালোবাসি আর ভীষণ ভালোবাসি। তোমার ছেলেটা কেন আমার ভালোবাসা বোঝে না? কেন এইভাবে আমাকে বারবার অ্যাভয়েড করে? কিসের কমতি আছে আমার? আমি তাকে ভালোবাসি, কেন সে আমার ভালোবাসা বোঝে না? তোমাকে কি বলবো সেটা তো আমি নিজেই জানি না। তাছাড়া নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর তুমি তার নিজের বোন। তোমাকে নিয়ে সে এসব কিছু কল্পনা করে না। তাই আমিও তোমায় রিকোয়েস্ট করছি, বলছি প্লিজ তুমি ওর পিছু নেওয়া ছেড়ে দাও। আমার তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব, যার সঙ্গে তুমি অনেক সুখে থাকবে। আমি সেই সুখ চাই না যে সুখে নীল আমার পাশে থাকবে না, কারণ ওরে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ওরে না পাইলে আমার জীবনে আর কাউকে পাওয়ার দরকার নাই। এই বলে নেহা কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। অপরদিকে নীল ততক্ষণে ভার্সিটিতে পৌঁছে গেছে। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতে রিমি দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, তোমার ফোন কোথায়? আমি সেই কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? জানো আমার কতটা টেনশন হচ্ছিল। আমি তো ভাবলাম রাস্তায় হয়তো তোমার কোনো সমস্যা হয়েছে। আসলে নীল প্রতিদিন রাতের বেলা ফোন সাইলেন্ট করে ঘুমায়, আর সকালবেলা ভার্সিটি আসার সময় সে ফোন অন করে। কিন্তু আজকে নেহার সঙ্গে কথা বলতে বলতে আর ফোন অন করার কথা মনে ছিল না, এখনও সাইলেন্ট ছিল।
তাই সেই রিমিটা ফোন কল দেখতে পায়নি, আর তাই রিমিকে বলে, আই এম সো সরি বেবি, আমার ফোনটা সাইলেন্ট ছিল। তুমি আমাকে কল করেছো সেটা আমি দেখতে পাইনি। আর তাছাড়া জানোই তো, বাড়িতে একটা আপদ আছে। এই আপদটার জন্য আর পারছি না, আর এই ঝামেলাটাকে সহ্য করতে পারছি না। আমার এখন অসহ্য লাগছে। আমি বুঝি না একটা মেয়ে মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের ভাইকে বিয়ে করার প্রস্তাব দিতে পারে। যাই হোক, ওর ব্যাপারে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার। চলো ক্যান্টিনে, আমি সকালে কিছু খেয়ে আসিনি, তোমার সঙ্গে ব্রেকফাস্ট করব বলে। আচ্ছা ঠিক আছে, চলো। আমিও সকালে কিছু খাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজ খারাপ হয়ে গেছিল। জানি না এই নির্লজ্জ বেহায়া মার্কা মেয়েটাকে আর কত অপমান করলে আমার পেছন নেওয়া ছাড়বে। এটাকে আমি আর সহ্য করতে পারছি না। রিমি তখন আর কোনো কথা না বলে নীলের হাত ধরে ক্যান্টিনে চলে যায়, আর তারা দুজনে একসঙ্গে বসে নাস্তা খেতে থাকে। তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে দেখেই বলে, আরে বাহ, অসাধারণ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে নাস্তা বানাই, সেটা তোর মুখে রোচে না। আর বাইরে এসে একটা মেয়ের সঙ্গে ঢলাঢলি করে নাস্তা করতে তোর খুব মজা লাগে, তাই না? দেখ আপু, তোকে আগেও বলেছি আর এখনও বলছি, তুই আমার সব বিষয়ে নাক গলাতে আসবি না। এটা আমার পছন্দ নয়, তুই খুব ভালো করেই জানিস। তারপরও কেন নির্লজ্জ বেহায়ের মতো এগুলো করিস বল? আরে ছাড়ো তো, এর সঙ্গে তুমি কেন কথা বলছো বলো তো? এর কি লজ্জা ঘৃণা এগুলো আছে? যদি থাকতো তাহলে তোমার পেছনে এভাবে ঘুরঘুর করতো না, যেখানে জানি তোমার একটা গার্লফ্রেন্ড বিদ্যমান আছে। নেহার মেজাজ এমনিতে খারাপ ছিল, রিমির এই কথা শুনে আরও বেশি খারাপ হয়ে গেল। তাই সে রিমিকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, এই নির্লজ্জ বেহায়া, আমি তোকে কতবার বলেছি তুই আমার আর নীলের মাঝখানে কথা বলতে আসবি না। এটা আমার পছন্দ নয়। নীলকে আমি ভালোবাসি, তাকে কখন আর কিভাবে বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই কথা বলতে আসবি না। এটা তুমি কি করলে? তুমি কেন রিমির গায়ে হাত তুললে? তোমাকে রিমির গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? তুমি জানো না আমি রিমিকে ভালোবাসি? হ্যাঁ জানি, আর জানি বলেই এটা করেছি। কি আছে এই মেয়েটার মধ্যে যেটা আমার মধ্যে নেই? কি এমন কমতি আছে আমার মধ্যে যেটা ওই মেয়েটার মধ্যে আছে? কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না? কারণ তোমার মাথায় সমস্যা আছে, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার ট্রিটমেন্ট করানো দরকার। চিন্তা করো না, আমি আজকেই বাড়িতে গিয়ে বড় আব্বুকে বলবো যত দ্রুত সম্ভব তোমাকে কোনো সাইকোলজিস্ট দেখাতে। তা না হলে তোমার অবস্থার যে অবনতি হচ্ছে তাতে খারাপ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। আমি পাগল হয়ে গেছি, কারণ আমি তোকে ভালোবেসে পাগল হয়েছি। তোকে আমি খুব ভালোবাসি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুই যদি আমার জীবনে না আসিস তাহলে আমি বেঁচেই থাকবো না। তাহলে মরে গিয়েই আমাদের উদ্ধার করো না কেন? আমাদের ভালোবাসার মধ্যে কাবাবে হাড্ডি হতে এসেছো কেন? তুমি আমাদের ভালোবাসার মধ্যে এত ঝামেলা পাকাচ্ছ। এই মেয়ে, তুই যদি আমাদের দুইজনের মাঝখানে আর একটাও কথা বলেছিস তাহলে মেরে তোকে তক্তা বানিয়ে দিব। তুই জানিস না আমার সম্পর্কে কি করতে পারি আমি। আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তাই তোকে শেষবারের মতো বলছি, আমাদের দুজনের মাঝখানে আর কোনোভাবেই আসবি না। 100 বার আসবে, কারণ আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সে আমার হবু স্ত্রী। আমার সব বিষয়ে কথা বলার অধিকার তার আছে, যেটা তোমার নেই। আমার নেই তো কি হয়েছে? আমি অধিকার বানিয়ে নিব। অধিকার কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই মেয়ে, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোকে যেন নীলের আশেপাশে ঘুরঘুর করতে আর না দেখি। কথাটা মাথায় রাখিস। এই বলে নেহা নীলের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। একদম ক্লাসরুমে পৌঁছে দেয় আর বলতে থাকে, ভার্সিটি ছুটি হওয়ার পর আমি এখান থেকেই তোকে নিতে আসব। আর এই মেয়েটার সঙ্গে যদি আরও একবারও তোকে দেখেছি তাহলে এরপর আমি কি করব সেটা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। আপু, আমি তোর দুটো পায়ে ধরছি, তুই দয়া করে আমার পেছনটা ছেড়ে দে। আমি তোকে আর সহ্য করতে পারছি না। তুই যদি এভাবে আমায় জ্বালাতন করতে থাকিস তাহলে হয়তো আমাকে কিছুদিনের মধ্যেই বৃন্দাবনে চলে যেতে হবে তোর অত্যাচার থেকে রেহাই পেতে। নীলের কথায় নেহা আরও রেগে যায়, আর তখনই সে নীলের কান ধরে বলতে থাকে, দেখ, আমাকে আর রাগাবি না। আমাকে যথেষ্ট রাগিয়েছিস। এখন যদি আর একটাও কথা বলিস তাতে কিন্তু এতে বিপরীত হবে। এটা আমি তোকে বলে দিলাম। এখন
এখন চুপচাপ এখানে বসে থাক আর ক্লাস কর। আমি আসছি ছুটির পর, তোকে এখান থেকেই নিয়ে যাব। আর খবরদার ওই মেয়েটা যেন তোর ধারে কাছে না আসে। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। আর অপরদিকে রিমি কান্না করতে করতে ক্লাসরুমে চলে আসে। নীল রিমিকে কান্না করতে দেখে দৌড়ে রিমির কাছে যায় আর রিমিকে বলে, আই এম সো সরি বেবি, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। আই এম সো সরি বেবি, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ নেহা আপুর ব্যবহারে তুমি কিছু মনে করো না। এই মেয়ের মাথায় সমস্যা আছে। আমি আজকেই বাড়িতে গিয়ে বড় আব্বুকে সব বলবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি কেন তোমার বাড়ির মানুষকে বলছো না এই মেয়েটাকে ডাক্তার দেখাতে? এই মেয়েটার মাথায় সমস্যা আছে। তোমার বাড়ির মানুষকে তুমি বুঝিয়ে বলো অন্য কোথাও এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে। বেবি প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। আমি আমার বাড়ির মানুষকে সব কিছুই বুঝিয়ে বলবো। আর তোমার কি মনে হয় আমি এই পাগল ছাগল মেয়েটাকে বিয়ে করব? কোনো দিনই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কোনো দিনই আসবে না। সত্যি বলছো তো বাবু? তুমি কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমি মরেই যাব। আরে বেবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওর কথাই কিছু মনে করো না। আমি বললাম তো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনো দিনই ছেড়ে যাব না। তুমি আমার ছিলে আর আমারই থাকবে। অতঃপর দুজনে একসঙ্গে বসে গল্প করতে থাকে। আর সেই কথাটায় নীলের ক্লাসমেট কেউ একজন নেহার কান পর্যন্ত পৌঁছে দেয়। আর নেহা এই কথাটা শুনে একদম তেলে বেগুনে জ্বলে যায়। আর তৎক্ষণাৎ নীলের ক্লাসরুমে চলে আসে। নীলের ক্লাসে এসে সে সত্যি সত্যি দেখতে পায় নীল আর রিমি দুজনে একসঙ্গে বসে বসে হাসাহাসি করে গল্প করছে। এটা দেখে তো নেহার আর সহ্যই হচ্ছিল না। তখনই সে রিমির চুলের মুঠি ধরে বলতে থাকে, তোকে আমি 1000 বার না করার পরেও তুই কেন নীলের সঙ্গে এইভাবে ডলাডলি করছিস আর নীলের সঙ্গে হাসাহাসি করে কথা বলছিস? তুই কি চাস আমি তোর এই ভার্সিটিতে আসাই বন্ধ করে দেই? আরে আরে আপু, তুমি এটা কি করছো? তুমি ছাড়ো, ওকে ছাড়ো বলছি। এর পরিণাম কিন্তু ভালো হবে না, তোমায় বলে দিলাম। তুমি ওকে ছেড়ে দাও। আমি তোমাকে শেষবারের মতো বলছি কিন্তু। আমি ছাড়বো না ওকে। কত বড় সাহস! আমি ওকে না করার পরও ও কেন বারবার তোর কাছে আসে? ও কি জানে না আমার সম্পর্কে আমি কি করতে পারি আর কি না করতে পারি? এত সাহস ওর! আপু তুমি ওকে ছাড়বে কি না সেটাই বলো। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিতে বাধ্য হব। আর আশা করি সেটা তোমার আর আমাদের কারোর জন্যই ভালো হবে না। প্রিন্সিপালের কাছে তুই কি বিচার দিবি? আমি নিজেই যাচ্ছি এই মেয়েটাকে নিয়ে। এই মেয়েটাকে আমি এই ভার্সিটি থেকে বের করে ছাড়বো। এই বলে নেহা রিমিকে চুলের মুঠি ধরে টানতে টানতে প্রিন্সিপালের কেবিনে নিয়ে যায়। আর এইদিকে রিমি নিজের চুলের মুঠি ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই শক্তি দিয়ে নেহার সঙ্গে পেরে উঠছিল না। নেহা আর রিমির এই অবস্থা দেখে প্রিন্সিপাল তো একদমই অবাক। তিনি নেহাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমাদের মধ্যে? তুমি রিমির চুলের মুঠি কেন ধরে আছো? ছাড়ো ওকে, তারপর বলো আমাকে কি হয়েছে। স্যার, এটা ভার্সিটি নাকি প্রেম করার জায়গা? আমি আপনার কাছে এটাই জানতে চাই। আপনি প্লিজ আমাকে উত্তর দিন। এটা ভার্সিটি, আর অবশ্যই এটা পড়াশোনা করার জায়গা, এটা প্রেম করার জায়গা নয়। এবার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। আর তুমি ওকে ছাড়ো, ও মাথায় ব্যথা পাচ্ছে। আমি সরি স্যার, আপনার সামনে এটা করা ঠিক হয়নি, কিন্তু তারপরেও আমার মাথা খারাপ আছে। এই মেয়েটা ভার্সিটিতে এসে আমার ভালোবাসার মানুষটার সঙ্গে ডলাডলি করে প্রেম করে। আমি তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না নেহা। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো আর সব কিছু আমাকে খুলে বলো কি হয়েছে। নেহা তখন নিজেকে শান্ত করার চেষ্টা করে আর একটা চেয়ার টেনে বসে পড়ে। তখনই নীল সেখানে এসে উপস্থিত হয় আর প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করে বলে, স্যার, আপনার ভার্সিটি স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি দয়া করে তাদের মেন্টালি ট্রিটমেন্ট করানোর বন্দোবস্ত করুন। তা না হলে হয়তো আপনার ভার্সিটি পড়াশোনা করার জায়গার বদলে মেন্টাল হসপিটালে পরিণত হবে। তোমরা দয়া করে খুলে বলবে আমাকে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেন তোমরা এমন করছো? আমি তোমাদের এসব হেয়ালিপনা আর সহ করতে পারছি না। নেহা কি হয়েছে বলো তো আমাকে শুনি। স্যার, এই মেয়েটা মানে রিমি, সে নীলের সঙ্গে প্রেম করে, ভার্সিটিতে এসে ডলাডলি করে। এসব আমার সহ্য হয় না। তাছাড়া নীলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে আমার চোখের সামনে আরেকজন স্পর্শ করবে, এগুলো আমি দেখতে পারবো না। নেহা আমার তো মনে হচ্ছে সত্যি
তোমার মাথায় সমস্যা হয়েছে। নীল তোমার আপন চাচাতো ভাই, সে তোমার ভালোবাসার মানুষ হয় কি করে? ভাই বোন কখনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক হয় না। আমি আজকে তোমার বাবার সঙ্গে কথা বলবো, আর তোমার যত দ্রুত সম্ভব একজন সাইকোলজিস্ট স্পেশালিস্ট দেখাতে বলবো। তাতে কোনো লাভ হবে না, যার কারণ আমার বাড়ির মানুষ সবাই জানে আমি নীলকে কতটা ভালোবাসি, আর তাকে ছাড়া আমার লাইফ ইম্পসিবল। তাই আমি সবাইকে বলে দিয়েছি আমি বিয়ে করলে নীলকেই করব, অন্য কাউকে করব না। নেহার এই কথা শুনে প্রিন্সিপাল স্যার তো একদমই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু ভাবতে পারছেন না। আর তখনই নীল প্রিন্সিপাল স্যারকে বলে, স্যার, আশা করি আর আপনাকে কিছুই বলতে হবে না। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি দয়া করে আজকে বড় আব্বুর সঙ্গে কথা বলবেন, আর বড় আব্বুকে বলে দেবেন উনি যেন নিজের মেয়ের যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করানোর বন্দোবস্ত করেন। স্যার, এটা কি কখনো হয়েছে বা আপনি শুনেছেন যে আপন ভাই বোনের প্রেম ভালোবাসার মতো সম্পর্ক হয়? শুনেননি তো? হ্যাঁ, সেটাই তো ঠিক আছে। তুমি কেন চিন্তা করো না, আমি নেহার আব্বুর সঙ্গে কথা বলি, তারপর দেখি উনি আমাকে কি বলেন। আর নেহা, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক নয়। ওরা প্রেম করছে, করুক না, ও তোমার ছোট ভাই। আমার তো ওকে সাহায্য করা প্রয়োজন, আর সেখানে কিনা তুমি ওদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছ। প্রিন্সিপাল স্যারের এমন কথাই নেহা তো আরও রেগে যায়। আর রাগে গজগজ করতে করতে প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে, স্যার প্লিজ আমার মাথা গরম করবেন না, এইসব কথা আমার সামনে আর কখনোই বলবেন না। আপনি টিচার হয়ে কি করে আপনার স্টুডেন্টকে প্রেম করতে লাগিয়ে দিচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আপনার সঙ্গে আমার কোনো কথা বলার নেই। এই বলে নেহা হনহন করে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসে। আর তখনই প্রিন্সিপাল স্যার নীল আর রিমিকে উদ্দেশ্য করে বলে, শোনা, তোমাদের দুজনকে বলছি, ভার্সিটি পড়াশোনা করার জায়গা, প্রেম করার জায়গা নয়। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো রিলেশন থেকেও থাকে, তাহলে তোমরা সেটা বাইরে কন্টিনিউ করবে, ভার্সিটির ভিতরে নয়। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। আর নেহার আব্বুর সঙ্গে আমি আজকেই কথা বলবো, দেখি কি করা যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। রিমি, চলো। এই বলে নীল রিমি দুজনেই প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসে। আর এইদিকে সেদিন দুপুরবেলা প্রিন্সিপাল স্যার নেহার আব্বুকে ফোন করে আর সব কিছু খুলে বলে। সব শুনে নেহার আব্বু প্রিন্সিপাল স্যারকে বলে, আমি কি করব স্যার, সেটা আপনি নিজেই আমাকে বলুন না। আমি তো আমার মেয়েটাকে অনেক বোঝাচ্ছি, কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। আপনার কি মনে হয় আমি বাবা হয়ে আমার মেয়েকে আমার ছোট ভাইয়ের ছেলের সঙ্গে প্রেম করতে লেলিয়ে দিচ্ছি? কখনোই না। নেহা আমার একমাত্র মেয়ে, তাকে আমি একটু বেশি আদর যত্ন করে বড় করছি। সে কোনো কিছু চাওয়ার আগেই সেটা আমি তার সামনে হাজির করছি। তাই আমার মেয়েটা একটু বেখেয়ালি আর একরোখা হয়ে গেছে। কিন্তু তারপরও এই বিষয়টা যখন থেকে আমাদের সামনে আসতে শুরু করেছে, তখন থেকেই আমি আমার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। বুঝতে পেরেছি বিষয়টা। আসলে সমস্যাটা হচ্ছে নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটাও নীলাকে ভালোবাসে। এখন দেখুন, পুরাটাই আপনাদের পারিবারিক ব্যাপার। আপনারা কি করবেন না করবেন সেটা আপনারাই ভেবে দেখুন। হ্যাঁ, সেটাই, যাই হোক, দোয়া করবেন যেন যা হয় ভালোই হয়, খারাপ কিছু যেন না হয় ওদের সঙ্গে। এই বলে কথা শেষ করে নেহার বাবা ফোনটা কেটে দেয়। আর বসে বসে চিন্তা করতে থাকেন কিভাবে কি করা যায়। আসলে নেহার বাবা কিংবা পরিবারের অন্য কেউ এই বিষয়টা নিয়ে এগোতে চায় না। কারণ আপন ভাই বোনের কোনো সম্পর্ক হলে সেটা নিয়ে এলাকায় অনেক কানাঘুষা হবে। আর তাদের পরিবারকে অনেক মানুষের অনেক কথার সম্মুখীন হতে হবে। কিন্তু এভাবে কি করা যায় সেটাই নিজের কেবিনে বসে চিন্তা করছিলেন নেহার বাবা। এদিকে দেখতে দেখতে ভার্সিটির ছুটির সময় হয়ে গেল। নীল আর রিমি দুজনে একসঙ্গে ক্লাসরুম থেকে বের হচ্ছিল হাত ধরাধরি করে। তখনই নেহা সেখানে চলে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে আবারও রেগে যায়। নীল, ওর হাতটা ছাড় আর আমার সঙ্গে চল, বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, তুই আমার সঙ্গে যাবি। তুমি গাড়িতে করে বাড়িতে চলে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। আমি রিমিকে নিয়ে একটু ঘুরতে যাব। আমার মনটা ভালো নেই, দয়া করে আমাকে বিরক্ত করো না। কেন, কি হয়েছে আবার তোর মনের? আর তোর যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি তোকে নিয়ে যাব। তুই ওই মেয়েটার সঙ্গে কেন যাবি? আমি কোনোভাবেই তোকে ওই মেয়েটার সঙ্গে কোথাও যেতে দেব না, আমি নিজেই তোকে নিয়ে যাব। আমি তোমার দুটো পায়ে ধরছি, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও।
আমি আর এসব সহ্য করতে পারছি না। দয়া করে এবার আমাকে মুক্তি দাও, আমাকে একটু আমার মতো করে থাকতে দাও। এই বলে নীল রিমির হাত ধরে সেখান থেকে চলে যায়। আর এইদিকে নেহা কোনো উপায়ন্তর না পেয়ে গাড়িতে করে বাড়িতে চলে আসে আর নিজের রুমে বসে বসে কান্না করতে থাকে। তখনই তার আব্বু তার রুমে আসে। কি ব্যাপার মামুনি, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আব্বু, আমার ভালোবাসায় তো কোনো বল নেই, তাহলে আমি কেন এভাবে কষ্ট পাচ্ছি? আমি তো নীলকে প্রচণ্ড ভালোবাসি। নীল কেন আমার ভালোবাসা মেনে নিতে চাইছে না? কেন বারবার আমাকে এইভাবে অ্যাভয়েড করে চলেছে? কেন? কি সমস্যা আমার? এসব কথা বাদ দাও না, চলো না আমরা কোথাও দূর থেকে একটু ঘুরে আসি। আমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। আমি এখানেই ভালো আছি। দয়া করে আমাকে এসব বলতে এসো না। পারলে আমাকে এটা বলে দাও যে আমি কি করলে নীলকে আমার করে পেতে পারি। দেখো মা, আমি তো তোমার বাবা, তুমি আমাকে একটু বিশ্বাস করো তো। সে অন্তত তোমার খারাপ কিছু হোক সেটা আমি কখনোই চাইবো না। তাই আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? নীলকে ছেড়ে দেওয়া ছাড়া তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু দয়া করে নীলকে ছেড়ে দিতে বলো না, কারণ নীলকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তোমরা কি চাও আমি মরে যাই? এমন কেন বলছিস? তুই আমাদের একমাত্র সন্তান। তুই ছাড়া পৃথিবীতে আমাদের আর কে আছে? তোকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? কিন্তু মা দেখ, একটা কথা তোকে বলি, নীল তোকে ভালোবাসে না। কেন তুই নীলের পিছনে পড়ে আছিস বল না? পৃথিবীতে কি ছেলের অভাব পড়ছে যে তোকে তোর চাইতে ছোট একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে হবে? এমনটা নয় রে মা, তুই দয়া করে নীলকে ভুলে যা। আমরা তোকে নীলের চাইতে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো। তুই আমার উপর একটু ভরসা রাখ, দেখ তুই ঠকবি না, ভালো কিছুই হবে তোর সঙ্গে। আব্বু, তুমি মুখটা বন্ধ করে আমার রুম থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে চাই না, কারণ তুমি আমার বাবা। নেহার বাবা তখন বুঝতে পারেন নেহা এখন রেগে যাচ্ছে, তার সঙ্গে এখন আর কোনো কথা বলাই উচিত হবে না। তাই তিনি চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যান। আর এইদিকে নেহা বসে বসে কান্না করতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হতে চলল, কিন্তু নীল এখনও বাড়িতে ফেরেনি। নেহা নিজের রুম থেকে বের হয়ে নীলকে খুঁজছিল, কিন্তু সারা বাড়ি খুঁজে কোথাও পেল না। তাই সে নীলের আম্মুর রুমে চলে গেল নীলকে খুঁজতে। ছোট আম্মু, নীল কোথায়? এখনো বাড়িতে আসেনি? না, সে তো এখনো বাড়িতে আসেনি। কোথায় গেছে ছেলেটা সেটাই তো বুঝতে পারছি না। আমি সেই কখন থেকে ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। কি বলছো তুমি এটা? তুমি আমাকে আরো আগে বললে না কেন? আমি খুঁজে নিয়ে আসতাম। এই বলে নেহা নীলের আম্মুর রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসে। আর তখনই ল্যান্ডলাইনে একটা ফোন আসে। নেহা তখন দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনটা রিসিভ করার পর অপর পাশ থেকে যেটা শুনতে পেল সেটা শোনার জন্য বাড়ির কেউই প্রস্তুত ছিল না। আসসালামু আলাইকুম, এটা কি নীল চৌধুরীর বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা ওদের বাড়ি। আপনি কে আর কেন ফোন করেছেন? আমি সিটি হসপিটাল থেকে বলছি। এই ছেলেটাকে একটু আগে আমাদের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনাদের ফ্যামিলির বড় কাউকে বিষয়টা জানান আর এক্ষুনি হসপিটালে চলে আসুন। এই ছেলেটার অবস্থা খুবই খারাপ। এসব আপনি কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি প্লিজ ওর ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন, আমরা এক্ষুনি আসছি। এই কথা বলে নেহা বাড়ির সবাইকে ডেকে সমস্ত বিষয়টা খুলে বলে। সবাই রেডি হতে চলে যায়। আর এইদিকে নেহা এই অবস্থাতে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে আর হসপিটালে চলে আসে। নেহা হসপিটালে এসে দেখতে পায় নীলকে ওটিতে নেওয়া হয়েছে। গাড়ির চাকা তার পায়ের উপর দিয়ে গেছে, একটা পা পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তাই ওটা অপারেশন করা হচ্ছে। নেহা তখন কান্না করতে থাকে ওটির সামনেই বসে। ততক্ষণে তাদের ফ্যামিলির সবাই সেখানে চলে এসেছে। সবাই অপেক্ষা করছে ডক্টর কখন ওটি থেকে বের হবে আর কখন কিছু একটা জানাবে। তখনই ডক্টর ওটি থেকে বের হয় আর নেহা দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে। ডাক্তার, নীলের এখন কি অবস্থা? ও কেমন আছে? ওর পা ঠিক হয়ে যাবে তো? ওর সমস্যা হবে না তো? প্লিজ ডাক্তার, বলুন না কিছু। প্লিজ আপনি শান্ত হন। রোগীর অবস্থা এখন মোটামুটি ভালো, অপারেশন করা হয়েছে। তবে ওকে 6 মাস পুরো বেড রেস্টে থাকতে হবে, কারণ পায়ের হাড়গুলো খুব বাজেভাবে ভেঙে গেছে, জোড়া লাগাতে একটু সময় লাগবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর এইদিকে নেহা তখনও সেখানে বসে কান্না করেই চলেছে।
ফ্যামিলির সবাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছে না তার সেই এক কথা। ওই মেয়েটার জন্যই এসব কিছু হয়েছে। ওই মেয়েটাকে হাতের নাগালে পেলে ওর চুলে মুঠি ধরে ওকে পিটাবে। এইদিকে নীলকে কেবিনে শিফট করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও জ্ঞান ফিরেনি। নেহা তার মাথার কাছে বসে আছে আর অপেক্ষা করছে কখন নীলের জ্ঞান ফিরবে আর নীল চোখ মেলে তাকাবে। দেখতে দেখতে 12 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেল, এখনও নীলের জ্ঞান ফিরছে না। তাই নেহা ডক্টরের কাছে যায় আর ডাক্তারকে বলে, কি ব্যাপার ডাক্তার? 12 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার নীলের এখনো জ্ঞান ফিরছে না কেন? আপনারা প্লিজ ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করুন, ওকে মেডিসিন দিন তাড়াতাড়ি, যেন জ্ঞান ফিরে আসে। দেখুন, আমাদের যা করার আমরা তাই করেছি, আমাদেরকে আপনার বলে দিতে হবে না আমরা কখন কোনটা করব। আপনি শান্ত হয়ে বসুন, কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসবে। আসলে এত বড় একটা অপারেশন হয়েছে, তাই জ্ঞান ফিরতে একটু তো সময় লাগবে। নেহা তখন কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে চলে আসে আর নীলের পাশে বসে অপেক্ষা করতে থাকে কখন নীলের জ্ঞান ফিরে আসবে। নেহা সেখানে বসেছিল। ডক্টরের কেবিন থেকে আসার প্রায় 1 ঘন্টা পর নীল আস্তে আস্তে নিজের চোখ দুটো খুলে, আর সেটা দেখেই নেহা চিৎকার করে নীলকে বলতে লাগলো, তোকে আমি কতবার বলেছিলাম ওই মেয়েটার সঙ্গে না যেতে? তুই যদি আমার কথা শুনতি তাহলে কি আজ তোর সঙ্গে এটা হতো? কেন তুই আমার কথা শুনিস না বল আমাকে? আরে আরে, আপনি এটা কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেটার মাত্র জ্ঞান ফিরেছে আর আপনি এক্ষুনি ছেলেটাকে এত টেস্ট দিচ্ছেন কেন? আপনি প্লিজ এখন এখান থেকে বের হয়ে যান আর ওকে একটু একা থাকতে দিন। শোন, আমাদের দুজনের মধ্যে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ নয়। তুই এখান থেকে চলে যা আর আমাদের দুজনকে আমাদের মতো থাকতে দে। দেখুন, এটা হসপিটাল, এটা আপনার বাড়ি নয়। এখানে আপনার হুকুম চলবে না। এখানে আমরা যেভাবে চাইবো সেভাবেই চলবে। আর আমাদেরকে আমাদের রোগী যাতে ভালো থাকে আর তাড়াতাড়ি সুস্থ হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি প্লিজ বাইরে যান আর রোগীকে একটু একা থাকতে দিন। তা না হলে কিন্তু আমরা রোগীর কেবিনে কাউকেই আসতে দেব না। তখনই নার্স ডাক্তারকে ডেকে নেয় আর ডাক্তার এমন অবস্থা দেখে নেহাকে বলে, হ্যাঁ ম্যাডাম, নার্স একদম ঠিক কথাই বলেছে। আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন। এমন অবস্থায় রোগীকে মানসিক চাপ দিবেন না, তাহলে ভালো পরিবর্তে খারাপ হতে পারে। আর আমাদেরকে সব সময় আমাদের রোগের ভালোর দিকটাই চিন্তা করতে হবে। তাই আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন। নেহা তখন কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে বাইরে গিয়ে বসে আর এইদিকে ডাক্তার নীলকে চেক আপ করে চলে যায়। আর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। নীলকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। সেদিন হঠাৎ নীল তার আম্মুকে বলে, কি ব্যাপার আম্মু, তোমাদের সবাইকে দেখছি কিন্তু রিমিকে দেখছি না। রিমি কি একবারও আমার সঙ্গে দেখা করতে আসেনি? তোমার এখন নিজেকে নিয়ে চিন্তা করার সময়, অন্যকে নিয়ে চিন্তা করার সময় নয়। রিমি এসেছিল তোমার সঙ্গে দেখা করতে। এখন তুমি বিশ্রাম নাও, বাড়ি ফিরলে তুমি সুস্থ হলে সব তোমাকে বলবো। কি হয়েছে প্লিজ আমাকে বলো না। আমার তো রিমির জন্য অনেক মন খারাপ লাগছে। আমি রিমিকে খুব মিস করছি, প্লিজ আমাকে খুলে বলো। আসলে রিমি তোর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু নেহা তাকে ভেতরে ঢুকতে দেয়নি। তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে, যার কারণে মেয়েটা বাধ্য হয়ে এখান থেকে চলে গিয়েছে কান্না করতে করতে। আর আমাকে বলে গিয়েছে তুই সুস্থ হলে যদি তার প্রতি তোর কোনো মায়া কাজ করে বা তাকে যদি কোনো একদিনও তুই ভালোবেসে থাকিস, তাহলে তার কাছে যেতে। সে আর কোনো দিন এখানে আসবে না। দেখলে তো তোমাদের সামনে এই মেয়েটাকে কি করলো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। আমি কিন্তু বাড়িঘর সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাব, কারণ এই মেয়েটা যা করছে সব ধৈর্য সীমার বাইরে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু কি করব বল, সে আমাদের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো আর খারাপ আচরণ করতে পারি না। ঠিক আছে, তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না। আগে তুই সুস্থ হ, সুস্থ হওয়াটা সবচাইতে জরুরি। তারপর কি হয় ভেবে দেখা যাবে। এরপর চলে গেল আরও 2 থেকে 3 দিন। এদিকে নীলকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নীল এখন একা একা চলাফেরা করতে পারে না, তাকে সাহায্য করার জন্য একজন মানুষ প্রয়োজন। তাই নীলের আম্মু একজন নার্স রাখতে চায়, কিন্তু নেহা সেটা রাখতে দেয়নি। সে সবাইকে পরিষ্কার বলে দিয়েছে,
নীলের সেবা যত্ন যা করতে হয় সব আমি করব। সেই সব কিছু করার জন্য বাড়িতে কোনো বাইরের মানুষ আনার প্রয়োজন নেই। নীল আমার হবু হাজব্যান্ড, তার সমস্ত সেবা যত্ন আমি নিজের হাতেই করতে চাই। এতে যদি কারো আপত্তি থাকে সে তার নিজের চোখ দুটো বন্ধ করে রাখতে পারে। তখন নেহাকে বাড়ি কেউ আর কিছুই বলেনি, কিন্তু নীল এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে বারবার নেহাকে বলছিল, আপু প্লিজ এবার তুমি আমাকে মুক্তি দাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে একটা ছেলেকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। চুপ, চুপচাপ এখানে শুয়ে থাক, একটাও কথা বলবি না। তোকে কি আমি কোনোদিন বলেছি আমি বাইরে কোনো ছেলেকে বিয়ে করব? বলিনি তো। আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করব আর এই বাড়িতেই থেকে যাব। আর এখন তো এই সব কিছু চিন্তা করার সময় নাই। এখন তুই অসুস্থ, আগে কিভাবে নিজে সুস্থ হবি সেটাই চিন্তা কর। আমার চিন্তা আমি খুব ভালোই করতে পারবো, সেই সব কিছু চিন্তা করার কথা তোমাকে আমি বলিনি। তুমি দয়া করে আমায় মুক্তি দাও। তুমি সেদিন হসপিটালে কেন রিমির সঙ্গে এরকম ব্যবহার করেছো? জানো মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? সেই সব কিছু জানার বা জানতে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই, কারণ আমি তোকে ভালোবাসি। আর আমার ভালোবাসার মধ্যে আমি আরেকটা মেয়েকে কেন ঢুকতে দেব? এটা আমি কোনোদিনও করব না। একটা কথা তুই মাথায় রাখিস, মেয়েরা সব কিছু পারলেও নিজের ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না, তাই আমিও পারবো না। এই বলে নেহার রুম থেকে বের হয়ে চলে যায়। আর এইদিকে দিন যেতে থাকলো। নীল একটা নতুন ফোন কিনলো, আর রিমির মোবাইল নাম্বারটা তার মুখস্থ ছিল, তাই সে রিমিকে ফোন দিল। নাম্বারটা অপরিচিত থাকায় রিমি ফোনটা তুলছিল না। 2-3টা কল দেওয়ার পর রিমি ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রিমি, আমি নীল বলছি। আজ বিকেলে একবার তুমি আমাদের বাড়িতে আসো তো। আমি তোমাদের বাড়িতে কিভাবে আসব? তোমাদের বাড়িতে তো একটা বিনা বেতনে সিকিউরিটি গার্ড রাখা আছে। ওই মেয়ে তো কোনোভাবে আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। আমি কিভাবে আসব বলো তুমি আমাকে? তুমি আসবে কিনা সেটাই বলো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসব। কিন্তু ওই মেয়েটা যদি আমার বাড়িতে ঢুকতে না দেয় তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কারণ ওই মেয়েটাকে আমি আগেও সহ্য করতে পারিনি আর এখনও সহ্য করতে পারি না। এই বলে রিমি ফোনটা কেটে দেয়। আর নীল তখন তার আম্মুকে নিজের রুমে ডেকে নেয় আর তার আম্মুকে বলে, আম্মু, রিমি আজ আমাদের বাড়িতে আসবে আমার সঙ্গে কথা বলতে। নেহা আপুকে তুমি বলে দিও আজ যেন অন্তত রিমির সঙ্গে কোনো খারাপ আচরণ না করে। আর যদি সে আজ কেউ রিমির সাথে খারাপ আচরণ করে তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তুমি ওকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। সে কিন্তু বেশি চাপ নিস না, তাহলে কিন্তু তোর জন্য খারাপ হবে। এই কথাটা আমাকে না বলে ওই মেয়েটাকে বলে দাও যাতে সে আমাকে বেশি চাপ না দেয়, তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে বসবো। এখন আর আমি এসব কিছু সহ্য করতে পারছি না। আমার এখন জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমি কখন কি করে বসি তার কিন্তু কোনো ঠিক নেই। বারান্দায় দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছিল নেহা। আর এই কথা শেষ হতে নেহার রুমে প্রবেশ করে আর নীলকে বলে, যখন আমাকে এতই অপছন্দ তাহলে থাকবো না আমি আর এই বাড়িতে। সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই তো এখনো রিমিকে নিয়েই থাকতে চাস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বাড়ির সম্পদ যা আছে সব আমি তোর নামে লিখে দিয়ে যাব, যাতে কোনো দিন অন্য কেউ এই সম্পদে ভাগ বসাতে না আসে। কারণ আমার বাবার যা সম্পদ রয়েছে সব কিছু তো আমার বাবা আমার নামে লিখে দিয়েছে। তাই হয়তো আমার মারা যাওয়ার পর অন্য কেউ এখানে ভাগ বসাতে আসতে পারে, কিন্তু আমি সেটা হতে দেব না। কারণ আমি যে তোকে ভালোবাসি, আমি চাই না আমি যাওয়ার পর এই সব কিছুর মধ্যে অন্য কেউ বসুক। এই মেয়ে শোন, তোর এই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তোর সম্পত্তি তুই যা ইচ্ছে তাই করতে পারিস। আমার বাবার কি কম কিছু আছে নাকি? শুধুমাত্র জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে তোকে এতদিন সহ্য করেছি, এখন আর তোকে সহ্য করব না। তুই দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যা। মন চাইলে জাহান্নামেও যেতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার চোখের সামনে থেকে সর। আহা নীল, আর কথা বলিস না, তুই নিজেকে একটু শান্ত কর। আমি দেখছি এই বিষয়টা, আমি রিমিকে তোর কাছে নিয়ে আসব। কেউ কিছু করতে পারবে না, তুই আমার ছেলে, আমি তোর জন্য সব করতে পারি। আর তোর ভালোবাসা ভালো থাকার জন্য আমার যেটা করতে হয় আমি সেটাই করব। তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ ছোট আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ।
নীলকে আমি খুব ভালোবাসি, আর আমিও আমার ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। তাই আমি তোমার ছেলেকে মুক্ত করে দিয়ে গেলাম সারা জীবনের জন্য। আর তোমাদেরকেও, কেউ তোমাদের আর কোনোদিনও বিরক্ত করবে না। আর নীল, তুই খুব ভালো থাকিস। অনেক শুভকামনা থাকবে তোর জন্য। আমি যেখানেই থাকি না কেন, যদি বেঁচে থাকি তাহলে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোর জন্য শুভকামনা করে যাব। আমার কোনো দরকার নেই তোর শুভকামনা, আর তুই এখান থেকে চলে যা। এটাই আমি চাই, কারণ আমি অসহ্য হয়ে গেছি আর তোকে সহ্য করতে পারছি না। নেহা তখন কান্না করতে করতে সেখান থেকে নিজের রুমে চলে যায় আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে শুরু করে। তখনই নেহার আব্বু সেখানে চলে আসে আর নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই কি কোথাও যাচ্ছিস নাকি? আর তোর চোখ দুটো ভেজা কেন? তুই কি কান্না করেছিস? না আম্মু, আমি কান্না করব কেন? একদমই কান্না করি না। তোমাদের একটা কথা বলার আছে। আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে তোমরা কেউ আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। আর সবচাইতে বড় কথা, নীল আমাকে সহ্য করতে পারে না। যেখানে আমার ভালোবাসার মানুষটাই আমাকে সহ্য করতে পারে না, সেখানে আমি থাকবো না। তাই চলে যাচ্ছি। আরে মা, এসব তুই কি বলছিস? এসব তুই কেন, কোথায় যাবি? তুই আমাদের একমাত্র সন্তান। তোকে ছাড়া আমরা কি করে থাকবো সেটা একবার ভেবে দেখেছিস? নীলকে তুই ভুলে যা বলছি তো। আমরা দেখে শুনে একটা ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব, যেখানে তুই খুব ভালো থাকতে পারবি। চাই না আমার সেই ভালো থাকা, যে ভালো থাকায় আমার ভালোবাসার মানুষটা থাকবে না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু পরিস্থিতিটাই এমন হয়ে গেল যে আমি এটা করতে বাধ্য হলাম। অতঃপর নেহা আর কোনো কথা না বলে নিজের সব কিছু গুছিয়ে নিল আর অবশেষে তার আব্বুকে বলল, আব্বু, আর একটা বিষয়ের জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি তো তোমার সমস্ত টাকা পয়সা আর অর্থ সম্পদ আমার নামে লিখে দিয়েছো, আর আমি সেই সব কিছু লিখে দিয়ে যাচ্ছি তোমার এই বিষয়ে। কিন্তু নীলকে কখনোই কিছু বলবে না, কারণ সে কিন্তু নিজের থেকে আমার কাছে এসব কিছু চায়নি। আমি নিজেই ইচ্ছে করে সব কিছু তাকে দিয়ে যাচ্ছি। আর আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি যেটুকু পড়াশোনা করেছি সেইটুকু দিয়ে কোথাও না কোথাও একটা চাকরি নিশ্চয়ই পেয়ে যাব, আর সেটা দিয়েই আমি চলে যেতে পারবো। এরপর নিজের রুম থেকে বের হয়ে সোজা নীলের রুমে চলে গেল আর নীলকে এক নজর দেখি বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে এলো আর রিমি নীলদের বাড়িতে চলে আসলো। কি ব্যাপার নীল, তোমাদের বাড়িতে বিনা বেতনে আঁকা সিকিউরিটি গার্ডকে কোথাও দেখতে পাচ্ছি না যে? একটা খুশির খবর আছে তোমার জন্য। আপদটা আমাদের বাড়ি থেকে চলে গেছে। ফিরে আসবে কিনা জানি না, তবে যদি না আসে তাহলে ভালো। তুমি আর আমি সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে পারবো। কি বলছো তুমি? আমি তো তোমার কথা বুঝতেই পারছি না। কি হয়েছে খুলে বলো আমাকে। তখনই নীলের আম্মু সেখানে চলে আসে আর রিমিকে বলতে থাকে, আসলে নেহা এই বাড়ি ছেড়ে চলে গেছে, বলেছে জীবনে আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসবে না, আর তার নামের সমস্ত অর্থ সম্পদ নীলের নামে লিখে দিয়ে গিয়েছে। আপনি সত্যি বলছেন আন্টি? জানেন না আমার কতটা খুশি লাগছে এই কথাটা শুনে। একে তো আপুটা বিদায় হয়েছে, আর সেই সঙ্গে তার সমস্ত অর্থ সম্পদ নীলের নামে লিখে দিয়ে গেছে। এর চাইতে খুশির খবর তো আমার জীবনে আর কিছুই হতে পারে না। আই লাভ ইউ নীল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি আজকেই বাড়িতে তোমার কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের কাজটা সেরে নেব। হ্যাঁ রিমি, একদম ঠিক কথাই বলেছে। এখন আর দেরি করা চলবে না। যত দ্রুত সম্ভব তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে হবে, কারণ এটাই সুযোগ। নেহা এখন এই বাড়িতে নেই, তাই কোনো বাধা আসার কোনো সম্ভাবনাও নেই। অতঃপর নীলের মা সেখান থেকে চলে যায় আর নীল আর রিমি দুজনের রুমে বসে বসে গল্প করতে থাকে। এরপর চলে গেল কয়েকদিন। নীল তার আম্মুকে বলে, আম্মু, এখন তো আমি মোটামুটি সুস্থই আর একা একা হাঁটাচলাও করতে পারছি। তুমি কি আব্বু আর ফ্যামিলির সবার কাছে রিমির ব্যাপারে কথা বলেছিলে? হ্যাঁ, আমি সবার সঙ্গে সব কিছু বলে রেখেছি। তোমার আব্বু বলেছে তুমি একটু সুস্থ হলেই রিমিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি তো এখন সুস্থই, তাহলে আব্বুকে বলো আগামীকালকেই রিমিদের বাড়িতে যাওয়ার জন্য। আমি আজকেই রিমিকে ফোন দিয়ে বলে দেব। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে নীলের আম্মু তার রুম থেকে বের হয়ে বাইরে চলে যান
আর সেদিন বিকেলবেলায় সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল তখনই তিনি কথাটা উপস্থাপন করেন। কথাটা শোনা মাত্রই নেহার আব্বু বলে, তোদের যা ইচ্ছা তোমরা তাই করো, এতে আমার না আছে কোনো আগ্রহ, না আছে আমার কোনো ইচ্ছার কারণ। আমার মেয়েটা ভালোবেসেছিল, কোনো অপরাধ করেনি, যার কারণে তাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। তাই আমি তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ভাইজান, আপনি এভাবে কেন বলছেন? আপনি তো নিজেও জানেন আপন চাচাতো ভাই বোনের সম্পর্কটা সমাজ কিভাবে নেয়, তাই আমরা এরকমটা করছি। কিন্তু একটা কথা আপনার মনে রাখা উচিত, আপনার মেয়েকে কিন্তু আমরা কিংবা আমাদের ছেলে কেউ কিন্তু তার সম্পদ আমাদের ছেলের নামে লিখে দিতে বলিনি। আপনার মেয়ে ইচ্ছা করে এটা করেছে, আর অর্থ সম্পত্তি আমাদেরও যথেষ্ট ছিল না। তাই আমি বলবো আপনার মেয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আপনি আমাদেরকে দায়ী করে কোনো কথা বলবেন না। আরে না, আমি তোমাদেরকে দায়ী করে কোনো কথা বলতে যাব কেন? আমি কি বোকা হয়েছি নাকি যে আমি তোমাদের কথা শুনতে যাব? একদমই নয়। আমি শুধু আমার ভাগ্যের কথা বলছি। কেমন ভাগ্য নিয়ে জন্মেছিলাম যে মেয়েটাকে বিয়ে পর্যন্ত দিতে পারলাম না, আর মেয়েটা আমাদের ছেড়ে দূরে চলে গেল। কোথায় গেছে জানিও না, আর আমাদের সাথে কোনো যোগাযোগও করছে না। তোমার মেয়ের জন্য আমি আমার ভালোবাসাকে নিজের করে পাচ্ছিলাম না, তাতে তোমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তোমাদের মেয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ায় এত কথা কেন হচ্ছে? সে মেয়ে মানুষ, আজ না হোক কাল তাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হতো, কারণ তাকে তো বিয়ে দিতেই হতো। তাছাড়া আমি কিন্তু এখনও তোমাদের সম্পদে হস্তক্ষেপ করিনি, আর করার ইচ্ছেও নেই। যাই হোক, আগামীকাল আমরা সবাই রিমিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। এখন তুমি যাবে কি না সেটাই বলো। না, তোমরা যাচ্ছ যাও, আমি যেতে পারবো না, আর যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। তখন আর কেউই কোনো কথা বলে না। এদিকে পরের দিন দুপুরবেলা নীল তার বাবা মা সহ রিমিদের বাড়িতে উপস্থিত হয়, আর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়। সেদিন নীলের মা রিমিকে একটা আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট করিয়ে আসেন। বিয়ের দিন তারিখ ঘনিয়ে আসছিল, আর মাত্র 15 দিন বাকি, তাই বিয়ের সমস্ত কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল। নীল রিমির পছন্দ মতনই সব কিছু রিমিকে কিনে দিচ্ছিল। সেদিন যখন রিমি আর নীল একসঙ্গে শপিং করতে বের হয়েছিল তখন রিমি তার বন্ধুর সঙ্গে দেখা হয়। কি রে দোস্ত, এখানে কি করছিস? আর কি করব, এই তো বিয়ে শপিং করতে এসেছি। নীল আর আমি বিয়ে করতে চলেছি, তোদের কিন্তু দাওয়াত রইল, অবশ্যই আসবে কিন্তু। আরে, তোর না তুর্য নামের একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, তাহলে আবার নীলকে বিয়ে করছিস কেন? আরে রিয়া, এসব তুমি কি বলছো? রিমি তো আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চলেছে। এখানে তুর্য আসছে কোথা থেকে, আর তুর্যই বা কে? হ্যাঁ রিয়া, এসব তুই কি বলছিস? তুর্যকে একে তো আমি চিনি না, আর আমি তো নীলকেই ভালোবাসি আর নীলকেই বিয়ে করতে চলেছি। দেখ রিমি, ভালোবাসা ভালো, কিন্তু অভিনয় করা ভালো নয়। তুই তো নীলকে ভালোবাসিস না, শুধু ওর অর্থ সম্পদ আর টাকা পয়সার জন্য তাকে ব্যবহার করে চলেছিস। তাহলে বিয়ের জন্য নাটক কেন করছিস বল তো? তুর্যর সাথে সেদিন আমার দেখা হয়েছিল, তুই তুর্যকে বলেছিস তুই তুর্যকে বিয়ে করবি। রিয়া আর রিমি দুজনে দুরকম কথাবার্তা শুনে নীল অনেকটা দোটানে পড়ে গেল। রিয়া তো মিথ্যা কথা বলার মেয়ে নয়, আর সে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাছাড়া রিমি আর নীলের সম্পর্কের মাঝখানে তো তার মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাহলে রিয়া এমন কথা কেন বলছে? তারপর নীল সমস্ত বিষয়টা বোঝার জন্য রিমিকে বলে, রিমি, এখন চলো এখান থেকে, আগে কেনাকাটা শেষ করি। আর রিয়া, বন্ধুকে তার ভালোবাসা পেতে সহযোগিতা করো, বদনাম নয়। আরে ভাই, আমি তোমার ভালো করতে আসলাম আর তুমি আমাকে এই কথা বলছো? ঠিক আছে, মানুষের ভালো করতে নেই, আমি আসছি, তোমরা ভালো থেকো। এই কথা বলে রিয়া সেখান থেকে চলে গেল। রিমি আর নীল চলে গেল তাদের বিয়ের শপিং করতে। কেনাকাটা শেষ হলো, দুজনে একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে আর কফি খাচ্ছে। নীল তখন আনমনে হয়ে ভাবছে, রিয়া এসব কি বলে গেল? সত্যি কি কারোর সঙ্গে রিমির কোনো সম্পর্ক আছে? এটা থেকে জানতেই হবে। তখনই রিমি হঠাৎ বলে ওঠে, আরে নীল, কি ব্যাপার?
তুমি এরকম আনমনা হয়ে কি চিন্তা করছো? তুমি কি এখনো রিয়ার বলা কথাগুলো নিয়ে চিন্তা করছো? তুমি কি আমায় বিশ্বাস করো না? তুমি কি ভাবছো আমি সত্যি তুর্য নামের কারোর সঙ্গে সম্পর্কে আছি? আরে না, একদমই নয়। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আমি রিয়ার কথায় কিছু মনে করতে কেন যাব? আমি একদমই কিছু মনে করিনি। তুমি এই কফিটা শেষ করো, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আম্মু কল দিয়েছিল, বাসায় কি যেন সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার আর সময় পেল না। আমি তো ভেবেছিলাম আর সারাদিন তোমার সঙ্গে সময় কাটাবো, ডিনার করে তারপর বাড়ি ফিরবো। সরি বেবি, সেটা আজ আর হবে না, অন্য কোনো দিন। এই বলে দুজনেই রেস্টুরেন্ট থেকে বের হলো আর নীল রিমিকে একটা গাড়িতে উঠিয়ে দিল। যদিও নীল সচরাচর রিমিকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, কিন্তু আজকের বিষয়টা রিমি কেমন যেন লাগছিল, তাই আবারও নীলকে জিজ্ঞাসা করে। কি ব্যাপার নীল? আমি সেই কখন থেকে লক্ষ্য করছি, রিয়া যখন থেকে তোমাকে ওই কথাগুলো বলে গেল তখন থেকেই তুমি আমার সঙ্গে কেমন যেন আচরণ করছো। কি হয়েছে বলো তো, আমাকে শুনি। আরে বাবা, বললাম তো আমার কিছুই হয়নি। বাসা থেকে আম্মু ফোন দিয়েছিল আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর এখন যদি আমি তোমাকে তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাই তাহলে বাসায় যেতে লেট হয়ে যাবে। তাই আর কি, আর কিছুই না। রিমি নীলকে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এইদিকে নীল তখনই গাড়ি নিয়ে রিয়াদের বাড়িতে পৌঁছে গেল। রিয়া নিজের বাড়িতে নীলকে দেখে একদম হতভম্ব হয়ে নীলকে জিজ্ঞাসা করে। এ কি বামুনের বাড়িতে চাঁদ? এটা আমি কি দেখছি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। রিয়া, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, প্লিজ ভিতরে চলো। হ্যাঁ, ভেতরে আসো আর বসো। কি খাবে বলো, চা না কফি? না, সেসবের কোনো প্রয়োজন নেই। আমি কিছুই খাবো না। আমি একটু আগে রেস্টুরেন্ট থেকে কফি খেয়ে এসেছি। আমি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই। তোমার বাড়িতে আবার কেউ নেই তো, যারা আমাদের এই কথাগুলো শুনে ফেললে কোনো সমস্যা হতে পারে? আরে না, কোনো সমস্যা হবে না। আব্বু আম্মু ভেতরে রুমে রয়েছে, ওখান থেকে আমাদের কথাবার্তা শোনা যাবে না। বলো তুমি কি বলতে চাও? নীল অনেকক্ষণ চিন্তা ভাবনা করছিল। আসলে নিজের প্রেমিকার বিষয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করা আরেকটা মেয়ের কাছে ঠিক হবে কিনা, কিন্তু জিজ্ঞাসা না করেও সে থাকতে পারছিল না, কারণ তার মনের মধ্যে বিষয়টা খুঁজখুঁজ করছিল। তখন রিয়া আবার বলে ওঠে। কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? কি বলবে বলো। আসলে আমি ওই তুর্যর ব্যাপারে তোমার কাছে কিছু জানতে চাই। যদিও একজন বয়ফ্রেন্ড বা হবু হাজবেন্ড হিসেবে এগুলো জানতে চাওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু রিমিকে আমি খুব ভালোবাসি। তাই তোমার বলা কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না। প্লিজ তুমি আমাকে খুলে বলো। নীল, আমি জানি তুমি রিমিকে অনেক ভালোবাসো, নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসো, যার কারণে একটা মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। তারপরও তুমি ওই মেয়েটাকে অ্যাভয়েড করে চলেছ। কিন্তু বিশ্বাস করো, আমি যা বলেছি একদম সত্য কথাই বলেছি। রিমি তোমাকে নয়, তুর্যকে ভালোবাসে। তোমাকে শুধু তোমার অর্থ সম্পদের জন্য ব্যবহার করছে। সেদিন যে তুর্যের সাথে কথা বলছিল, আমি সব কিছু আড়াল থেকে শুনেছি। কি কথা হয়েছিল একটু খুলে বলো আমাকে। তখন রিয়া সব কিছুই নীলকে খুলে বলেন। সে সেদিন যা যা শুনেছিল, আসলে রিমি নীলকে কোনো দিনই ভালোবাসেনি। তুর্যর সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক, যেটা নীলের অ্যাক্সিডেন্ট এরপর আরও গভীরতর হয়েছে, কারণ নীল তখন প্রেজেন্ট ছিল না। আর নীলের অবর্তমানে রিমির রিলেশন কন্টিনিউ করাটা আরও সহজ হয়ে গিয়েছিল। রিমি আর তুর্য দুজনে পরিকল্পনা করে নীলকে ফাঁসানোর ফন্দি করেছিল। আসলে তোমার অর্থ সম্পদ দেখে তুর্য নিজেই রিমিকে তোমার পিছে লেলিয়ে দেয়, আর তোমাকে পটানোর জন্য যা যা করতে হয় সব কিছুই করতে বলে। কারণ তুর্য খুব ভালো করেই জানতো যে নেহা আপু তোমাকে ভালোবাসে, আর নেহা আপু আর তোমার বাবার অনেক সম্পদ। আর তুর্য এটাও খুব ভালো করে জানতো, তুমি যদি নেহা আপুকে অ্যাভয়েড করো, অসম্মান করো, তাহলে নেহা আপু নিজে থেকে সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, যেটা নেহা আপু নিজেই তুর্যকে করতে বলেছিল। কারণ তুর্য ছিল নেহা আপুর বেস্ট ফ্রেন্ড। তারপর তারা দুজনেই সব কিছু জেনে শুনে ঝোঁক বুঝেই কূপ মারে।
মানে এতদিন আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, এতটা বছর ধরে রিমি আমার সঙ্গে ভালোবাসার নামে অভিনয় করে গেছে, আর সেটা আমি বুঝতেই পারলাম না। আর তার জন্য যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে আমি অ্যাভয়েড করলাম। সেই মেয়েটা আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, যার বাবার এত এত সহায় সম্পত্তি। হ্যাঁ, রিমি আর তুর্য দুজনে জেনে শুনে চিন্তা ভাবনা করে তারপর তোমার সাথে এত বড় খেলাটা খেললো। আমি তোমাকে আড়ালে ডেকে সব কিছু বলতে চাইলে বলতে পারতাম, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে না, উল্টে আমাকে ভুল বুঝতে। তাই আমি রিমির সামনেই এইসব কথা তুলেছি, যাতে তোমার মনে একটু হলেও খটকা লাগে আর তুমি নিজের থেকেই আমার কাছে জানতে আসো। আর আমি এটাও খুব ভালো করে জানতাম যে তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই সেদিন যেসব কথাবার্তা হয়েছে আমি তার একটা ভিডিও ক্লিপ আমার ফোনে তুলে রেখেছি। কোথায় দেখাও দেখি। আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, এবার যদি নিজের চোখকে বিশ্বাস করতে পারি। তখন রিয়া নিজের মোবাইলটা বের করে তার সেদিন তুর্য আর রিমি যেসব কথাবার্তা বলেছিল তার ভিডিও ক্লিপ নীলকে দেখায়। আর সব দেখে নীল তো মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এখনও মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি হয়নি, তুমি নিজেকে সামলাও আর শান্ত হও, এখনও অনেক সময় রয়েছে। রিমির সঙ্গে তোমার বিয়েটা হয়নি, সেটাই ভালো। এখন কি করবে সেটাই চিন্তা করো। কি করে একটা মানুষ আমার সঙ্গে এত সুন্দর করে অভিনয় করে গেল আর আমি সেটা ধরতেই পারলাম না। যাই হোক রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছো। তোমার মতো বন্ধু জীবনে থাকলে আর কোনো চিন্তা নেই। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন নেহা আপুকে কিভাবে ফিরিয়ে আনবে সেটাই চিন্তা করো। নেহা আপুকে কিভাবে ফিরিয়ে আনবো তুমি বলো। আমাকে নেহা আপু বাড়ি থেকে চলে যাওয়ার পর তো কারো সঙ্গে না কোনো যোগাযোগ রেখেছে, আর না তো তার কোনো ঠিকানা বাড়ির কাউকে দিয়েছে। আমরা তাকে কি করে খুঁজে পাবো? আমি জানি না কি করে খুঁজে পাবে, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। তুমি চেষ্টা করে দেখো। আর তার আগে তুমি রিমির ব্যাপারে তোমাদের বাড়িতে কথা বলো। আগে বিয়েটা ভাঙার ব্যবস্থা করো, কারণ তোমার আপদকে জীবন থেকে আগে বিদায় করো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাকে সবার আগে এটাই করতে হবে। আমি এক্ষুনি বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে সবাইকে সব কিছু বলে দেব। এই কথা বলে নীল রিয়াদের বাড়ি থেকে বের হয় আর সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে সবাইকে ড্রয়িং রুমে ডেকে নেয় আর সব কিছু খুলে বলে। সব কিছু শুনে নেহার বাবা বলে, এখন কেন আফসোস করছো? এখন কেন তুমি আফসোস করছো? তখন তো এই মেয়েটার জন্য আমার মেয়েটাকে কম অবহেলা করনি, অনেক কোথাও শুনিয়েছো। তোমাদের অপমান অসম্মান সহ্য করতে না পেরে তো আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। বড় আব্বু প্লিজ এখন আর ওইসব কথা না চিন্তা করে নেহা আপুকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা যায় সেটাই বলো। আর হ্যাঁ, তোমরা এটা ভেবো না রিমি আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করে ছাড় পেয়ে যাবে। কখনোই আমি এটা হতে দেব না। আমার সঙ্গে প্রতারণা করার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে, কারণ সে আমার সঙ্গে প্রতারণা করলেও আমি কিন্তু তার সঙ্গে প্রতারণা করিনি। আমি তাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু সে যেটা করেছে এটা খুবই খারাপ করেছে, তাই এর পরিণাম তাকে ভোগ করতেই হবে। অতঃপর সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে কি করা যায়, কিভাবে নেহাকে বাড়িতে ফিরিয়ে আনা যায়। তখনই হঠাৎ নীলের আম্মু নীলকে বলে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, যেটা দিয়ে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তোমরা চাইলে আমার আইডিয়াটা কাজে লাগাতে পারো। কি আইডিয়া? তাড়াতাড়ি বলে ফেলো না, তুমি দেরি করছো কেন? আমার তো তাড়া চলছে না। আমি এত বড় একটা অপরাধ করে ফেললাম সেটা তো আমি ভাবতেই পারছি না। প্লিজ আম্মু তাড়াতাড়ি বলো। হ্যাঁ দাঁড়াও বলছি, যেটা দিয়ে তোরা দুটো কাজই খুব সহজে সমাধান হয়ে যাবে। শোন, আমরা তো ঠিক করেছি রিমির সঙ্গে তোকে বিয়ে দিব, আর নেহা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। তাই আমি বলি কি, আমরা একটা নিউজ চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেই যে আগামী সপ্তাহে তোর আর রিমির বিয়ে। এটা দেখে নেহা সে যেখানেই থাকুক না কেন ছিটে চলে আসবেই। তুমি কি বলতে চাইছো? আমি আসলে তোমার কথাটা বুঝতে পারলাম না। তোমার কথাটা আমার মাথায় ঢুকছে না। দেখুন ভাই সাহেব, আমরা সবাই খুব ভালো করে জানি নেহা নীলকে কতটা ভালোবাসে, তাই আমার মনে হয় এই আইডিয়াটাই সবচেয়ে বেস্ট হবে।
আমরা নিউজ চ্যানেলে বিজ্ঞাপন দিলে সেটা নিশ্চয়ই নেহার চোখে পড়বে। নেহা যাই কিছু করুক না কেন, নীলকে অন্য কারো হয়ে যেতে কখনোই দেবে না। আর এই নিউজটা দেখে নেহা যেখানেই থাকুক আমাদের বাড়িতে ওই টাইমে চলে আসবে। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছো। নেহা আপু যাই কিছুই করুক না কেন আমি অন্য কারো হয়ে যাব, সেটা কখনোই মেনে নেবে না। ঠিক আছে, তবে তাই হোক। তখন পরিবারের সবাই মিলে এটাই সিদ্ধান্ত নিল যে বিয়ের সমস্ত আয়োজন করা হবে রিমির সঙ্গে, কিন্তু বিয়েটা হবে নেহার সঙ্গে। আর সেই দিনই রিমির সমস্ত পর্দা ফাঁস করে দিয়ে নেহাকে নীল তার ঘরের বউ করে নিবে। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। সেদিন যখন নীলের পরিবার নিউজ চ্যানেলে নীল আর রিমির বিয়ের বিজ্ঞাপন দিল, সেটা দেখে রিমি নীলকে ফোন করে বলে, এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এটা কি করছো? তুমি কেন নিউজ চ্যানেলে তোমার আর আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছ? আমরা বিয়ে করতে চলেছি, নাটক করতে চলিনি। তাহলে তুমি কেন এরকম করছো? হ্যাঁ আমিও তো সেটাই বলছি। তোমাকে আমি ভালোবাসি, আর আমাদের ভালোবাসা সারা দেশের মানুষ দেখুক যে আমরা দুজনকে কতটা ভালোবাসি। আর শুধু ভালোবাসি বললেই তো ভুল হবে, আমরা তো বিয়ে করতে চলেছি। এটা আমি সারা দেশের মানুষকে দেখাতে চাই। মানুষের তো এখন ভালোবাসার সম্পর্কে ধারণাই বদলে গেছে। সবাই তো মনে করে এখন আর প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সবই হলো টাইম পাস। তাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই প্রেম ভালোবাসা বলতে পৃথিবীতে এখনও কিছু আছে। আমরা দুজন তার জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, মানছি যে আমরা আমাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে চলেছি, কিন্তু তাই বলে কি এটা সবার সামনে প্রেজেন্ট করতে হবে? সারা দুনিয়াকে দেখাতে হবে যে আমাদের প্রেম উতলে উতলে পড়ছে? তুমি কিন্তু এই কাজটা একদমই ঠিক করনি। তুমি ওই নিউজ চ্যানেলকে এখনই ফোন দিয়ে বলবে এসব বিজ্ঞাপন ডিলিট করে দিতে। কাম অন ডার্লিং, তুমি এরকম কেন বলছো? আমরা আমাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে চলেছি, এটা সেলিব্রেশন করতে হবে না? আমি সারা দেশকে জানিয়ে আমার ভালোবাসার মানুষকে আমার করে নিতে চাই, দ্যাটস ইট। রিমি তখন আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। সে ভাবতে পারেনি নীল এরকম কিছু একটা করবে, কারণ তার মনে তো অন্য পরিকল্পনা চলছে। সে তো নীলকে নয়, তুর্যকে বিয়ে করবে। আর এই বিষয়টা যদি সারা দেশের মানুষের সামনে চলে আসে তাহলে তো খারাপ হবে, রিমির বদনাম হয়ে যাবে সারা দেশের মানুষের কাছে। তাই সেটা মেনে নিতে পারছে না। তাই সে সাথে সাথে তার বয়ফ্রেন্ড তুর্যকে ফোন করে। কি ব্যাপার মাই ডিয়ার সুইটহার্ট, কি হয়েছে? এই অসময়ে আবার তুমি ফোন করলে কেন? আমি তো অফিসের কাজে ব্যস্ত আছি। রাখো তোমার ব্যস্ততা, তুমি আগে আমার কথা শোনো। তুমি কি নিউজ দেখেছো? নীল মিউজিক বিজ্ঞাপন দিয়েছে, তার আর আমার বিয়ে হতে চলেছে। সে যা ইচ্ছা তাই করুক না, তাতে তোমার কি সমস্যা? বিয়ে তো আর তুমি তাকে করছো না, তার সঙ্গে তো জাস্ট একটু নাটক করবে তার সম্পদগুলো হাতিয়ে নেওয়ার জন্য। তারপর তো তুমি আমাকেই বিয়ে করবে। কিন্তু তারপরও সে তো সারা দেশের মানুষকে এসব কিছু দেখিয়ে দিচ্ছে, তখন তো আমার মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে। কাম অন বেবি, তুমি এত টেনশন নিচ্ছ কেন? তুমি তো আমার বউ হবে। গোটা দুনিয়া কী করলো না করলো, গোটা দুনিয়া কী ভাবলো না ভাবলো, সে বিষয়ে আমি পরোয়া করি না, বুঝতে পেরেছো? ওকে বেবি, ঠিক আছে, আমি কোনো টেনশন করব না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে সারা দুনিয়া আমার বিপক্ষে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। রিমি আর তুর্য কথা বলা শেষ করে এদিকে তাদের বিয়ের ডেট চলে আসে। আজ তাদের গায়ে হলুদ হয়ে গেছে, আগামীকাল বিয়ের অনুষ্ঠান। একটা অবাক করা বিষয় হলো তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে নীলদের বাড়িতে। যদিও এতে রিমির ফ্যামিলির আপত্তি ছিল, কারণ রিমির ফ্যামিলি তো রিমির পরিকল্পনার সম্পর্কে কোনো কিছু জানতো না। তাই ফ্যামিলি বলেছিল কোনো একটা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করতে, কিন্তু নীল আর নীলের পরিবার সেটা করতে দেয়নি। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সব কিছু করতে থাকে। পরদিন তাদের বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়, আর বিয়ের আনুমানিক 3টা বাজে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। ঠিক তখনই নেহা সেখানে উপস্থিত হয়। দাঁড়ান কাজী সাহেব, এই বিয়েতে কোণে চেঞ্জ হবে। এই কথা শুনে তো রিমির মাথায় আকাশ ভেঙে পড়ল। নেহা এখানে কোথা থেকে এসে উপস্থিত হলো আর সমস্ত প্ল্যানে পানি ঢেলে দিল। এটা তো রিমি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে কোণের আসন থেকে উঠে দাঁড়ায় আর বলে, এই মেয়ে, তুই না সব কিছু ছেড়ে চলে গেছিস, এখন আবার কেন ফিরে এসেছিস? তো লজ্জা করে না যে মানুষটা তোকে ভালোবাসে না সে মানুষটাকে বিয়েতে বাধা দিচ্ছিস? না, আমার লজ্জা করে না, কারণ আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও যদি পৃথিবীর কাউকে বিয়ে করতে হয়
তাহলে আমাকেই করতে হবে। আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে দেব না আমি। নীল, তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু বলো এই মেয়েটাকে। তুমি আমাকে ভালোবাসো আর আমাকেই বিয়ে করবে, এই মেয়েটাকে নয়। আমি তোমাকে নয়, নেহা আপুকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসলেও তুমি আমাকে ভালোবাসোনি। নেহা আপু আমাকে ভালোবাসে, আর যার কারণে সে তার সমস্ত সম্পত্তি নির্দ্বিধায় আমার নামে লিখে দিয়েছে। এই বাড়ি থেকে চলে গিয়েছিল। শুধু এটুকুই নয়, সে তার ভালোবাসার প্রমাণ বারবার আমাদের দিয়েছে। আর তুমি তো অন্য পরিকল্পনা নিয়ে ঘুরছো। তুমি তো শুধুমাত্র আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চাইছো। আমার সম্পত্তি তোমার নামে নিয়ে তারপর তুমি আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে, তাই না? কিন্তু এটা আমি হতে দেব না। আমি সব কিছু জেনে গেছি। এসব তুমি কি বলছো নীল? আমি তোমাকে ভালোবাসি। আমি কেন তোমাকে তোমার তখনই রিয়া এসে সেখানে উপস্থিত হয় আর তার কাছে থাকা ভিডিও ক্লিপ সবাইকে দেখায়। সবে তো ওই ভিডিও ক্লিপ দেখে একদম হতবাক হয়ে যায় আর রিমির পর্দা ফাঁস হয়ে যায়। তখনই নেহা রিমিকে বলে, নষ্ট চরিত্রের মেয়েকে আমি আগেই জানতাম। তুই নীলকে নয়, নীলের সম্পত্তিকে ভালোবাসিস। আমি সেটা নীলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোঝাতে পারিনি। এটাই আমার ব্যর্থতা। শোন, আমার হাতে 2-4টা খাওয়ার আগেই তুই এখান থেকে চলে যা। তা না হলে কিন্তু তোর পরিণাম এতটাই ভয়াবহ হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। পরিস্থিতি খারাপ হতে পারে দেখে রিমির ফ্যামিলি রিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন নীল নেহার কাছে যায় আর তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, প্লিজ নেহা আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর ওই মেয়েটার জন্য তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল জীবনে কখনো করব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও তুমি। তুই কেন আমার কাছে ক্ষমা চাইছিস বলতো? আমি রিমি সম্পর্কে সব কিছু জেনেও তাকে কোনো কিছু বলিনি। রিমির সমস্ত গোপন কথা তোর সামনে প্রকাশ করিনি। এগুলো আমার আরও আগেই প্রকাশ করা উচিত ছিল। তুই আমার ভালোবাসার মানুষ, তুই কোনো ভুল করতে পারিস না। এভাবে দুজনে কথা বলতে থাকে। তখন নীলের আম্মু নেহাকে বলে, এখন শোনা যা হওয়ার তো হয়েই গেছে। এখন তো আর সেসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভাগ্যিস রিয়া আমাদেরকে সব কিছু বলেছিল, তাই আমরা এত বড় ভুল থেকে নিজেদের শোধরাতে পারলাম। এখন আর কোনো কথা না বাড়িয়ে নেহাকে কোণে সাজিয়ে আনা হোক, আর নেহার সঙ্গে নীলের বিয়ে দেওয়া হোক। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। তাড়াতাড়ি করো, সময় যে পেরিয়ে গেল। অতঃপর নীলের আম্মু নেহাকে নিয়ে ভিতরে চলে যায় আর কোণে সাজিয়ে প্রায় আধা ঘন্টা পর সেখানে নিয়ে আসে। তারপর কাজী সাহেব বিয়ের কাজ সম্পন্ন করে। এই মুহূর্তে রাত প্রায় 11টার মতো বাজে। নীলের সব বন্ধু বান্ধব আর কাজিনরা মিলে নীলের জন্য বাসরঘর সাজিয়েছে আর নেহাকে ঘরের ভিতর বসিয়ে রেখেছে। নীল যখন বাসরঘরে প্রবেশ করতে যাবে তখনই তার কাজিনরা তার কাছে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করে। নীল কোনো সংকোচ না করেই তাদেরকে সেই অ্যামাউন্ট দিয়ে বাসরঘরে প্রবেশ করে। নীল বাসরঘরে প্রবেশ করা মাত্রই নেহা বিছানা থেকে নেমে তাকে সালাম করতে আসে। তখনই তার হাত ধরে উঠে দাঁড় করে আর তাকে বলে, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে বোকা, এভাবে বলতে হয় না। আমি তো ভালোবাসি তোমাকে। তোমার জন্য আমি সবই করতে পারতাম। আর আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে যাইনি। তোমাকে আমি সময় দিয়েছিলাম নিজের ভুলটা বোঝার জন্য। আমি দূরে গিয়েছিলাম বলে কি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতাম না? আমি সব খোঁজ খবর রাখতাম, তাই তো সময় মতো আসতে পেরেছি। কিন্তু একটা কথা, তোমরা এসব জানলে কি করে? আমি তো এসব কিছুই জানতাম না। সেদিন রিয়া আমাকে সব কিছু বলেছে, আর রিয়া বলার পরেই আমি সব কিছু জানতে পেরেছি। যাই হোক, ওই ডাইনিটা আমার জীবনে আসেনি, সেটাই অনেক। হ্যাঁ সেটাই। এখন এইসব কথা বাদ দাও। আজ আমাদের বাসরাত। আজ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা তো এই সময়টা একটা মেয়ের জন্য নষ্ট করতে পারি না। আমাদের তো উচিত আমাদের এই রাতটাকে সারা জীবন মনে রাখবার মতো স্মৃতিময় করে তোলা। নেহার এই কথায় নীল অনেকটা লজ্জা পেয়ে যায়। আসলে সে তখনও মানসিকভাবে প্রস্তুত ছিল না নিজের আপন চাচাতো বোনকে বউ করে নেওয়ার। তাই সে তখন অনেকটা লাজুক দৃষ্টি নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তখনই নেহা তার হাত ধরে বলে, কি এখন আর লজ্জা পাচ্ছিস কেন? এখন তো আর লজ্জা পাওয়ার কি আছে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। সারা জীবন আমাদের দুজনকে একসঙ্গেই থাকতে হবে। হ্যাঁ, তারপরেও নেহা তখন বুঝতে পারল নীল তখনও লজ্জা পাবে, তাই লজ্জার সময় মাথা খেয়ে নেহা নিজেই
নীলকে নিয়ে বিছানায় চলে যায় আর ভালোবাসার মহাসমুদ্রে ডুব দেয়। এভাবেই পূর্ণতা পায় তাদের হারিয়ে যাওয়া একটি ভালোবাসা। তো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।